ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা শেয়ার করব। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটা ভয়ঙ্কর। তো প্রথমে আপনাদেরকে বলে রাখি যে মাছের সাথে কিন্তু পিচাসের একটা গভীর সম্পর্ক আছে, যেটা হয়তো আপনারা জেনে থাকবেন বা আমি নিজেও ছোটবেলা থেকে জেনে আসতেছি যে আসলে যেখানেই মাছ সেখানেই পিচাস। এর সাথে একটা খুবই গভীর সম্পর্ক আছে। তো আপনারা এই পর্যন্ত পিচাসের যত ঘটনা শুনবেন, আমার মনে হয় যে বেশিরভাগ ঘটনাগুলোই আপনি এরকম শুনবেন যে মাছ ধরতে গেলেই পিচাসের সাথে বেশি দেখা হয়েছে। আর নয়তো আপনি এইটা শুনবেন যে কোনো একটা ময়লা আবর্জনা স্থানে পিচাসের সাথে দেখা হয়েছে বা ঘটনা ঘটছে। তো এরকমই একটা ঘটনা আজকে শেয়ার করব। তো ঘটনাটা হচ্ছে আবির নামে কেউ একজন শেয়ার করেছেন। তো তার চাচার সাথে ঘটনাটা ঘটে, সে আবির হায়দার। তো ঘটনাটা ছিল 2002 বা 3 সালের দিকে। সেই আবিরের যে চাচা ছিলেন, ওই চাচা একটা কোম্পানিতে জব করতেন। তো তার কোনো একটা সময় ট্রান্সফার হয়ে যায় ঢাকা থেকে। তো ঢাকা থেকে ট্রান্সফার হয়ে তিনি চলে যান সেই পটুয়াখালীতে, বরিশালের খুবই একটা নামকরা একটা জায়গা, যেটা হয়তো আপনারা অনেক চিনে থাকবেন। আর পটুয়াখালীর কিন্তু আরেকটা জায়গা আছে যেটা সবাই চিনে কম বেশি, সেটা হচ্ছে কুয়াকাটা। সেই কুয়াকাটারই আশেপাশে কোথাও তার ট্রান্সফার হয় এবং সেখানেই তার অফিস। আর আপনারা আরেকটা বিষয় জেনে থাকবেন যে সেই পটুয়াখালীর সে যে এলাকাটা ছিল কুয়াকাটার আশেপাশে, ওই দিকটা কিন্তু অনেক মানুষের প্রধান যে কাজটা সেটা কিন্তু মাছ ধরা। এই কাজটা আপনি প্রতি ঘরের মধ্যে পাবেন কম বেশি। বেশিরভাগ ঘরের মধ্যে এই পেশাটা আপনি পাবেন যে যারা মাছ ধরে তাদের জীবিকা বহন করে। তো ওই পটুয়াখালীর ওই জায়গাটাতে, কুয়াকাটার ওই জায়গাটাতে কিন্তু একটা প্রতি সপ্তাহে 2টা হাট বসে এবং 2টা হাটের মধ্যে একটা হাট কিন্তু জালের হাট। ওই হাটের মধ্যে যে আপনি নতুন জাল কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। ওই হাটটা শুধুমাত্র জাল। আবার ওই হাটে এরকমই একটা বিষয় আছে যে আপনার যে জালগুলা অনেক সময় ছিঁড়ে যায় বা সুতাগুলা ছুটে যায় বা যে কোনো সমস্যা হলে ওই হাটের মধ্যে আবার অনেক মানুষ আসে যারা এই জালগুলা সংগ্রহ করে এবং এগুলা সংগ্রহ করে মানে তারা এই জালগুলাকে আবার ঠিক করে যার জাল তার কাছে আবার ফিরিয়ে দেয়। তো যাই হোক, এরকমই তার যে প্রজেক্টটা ছিল সেই চাচার, সেই প্রজেক্টের কাছেই একজন লোক থাকতো। তার নাম হচ্ছে ফিরুজ চাচা। সে তাকে ফিরুজ চাচা বলে ডাকতো। সে অনেক বয়স্ক। সে এরকম প্রতি সপ্তাহে জাল সংগ্রহ করতো। সে খুব নামকরা জাল ঠিক করার জন্য। তো এরকম প্রতি সপ্তাহে সে জাল সংগ্রহ করত এবং সেগুলা ঠিক করত। এটাই মূলত তার পেশা। এবং এছাড়াও তাকে বিভিন্ন জায়গায় দেখা যেত যে সে মাছ ধরে। তবে এখানে যদি আরেকটা বর্ণনা দেওয়া হয় যে তার যে বৃদ্ধ, একেই তো সে অনেক বৃদ্ধ এবং তার শরীরের একটা সাইড দুর্বল, যেমন পোলিও রোগীর মতো অনেকটা। যেমন একটা পা চিকন, আরেকটা পায়ের চাইতে স্বাভাবিকের তুলনায় অনেকটা চিকন এবং একটা হাত চিকন, একটা সাইড অনেকটাই দুর্বল। তো সেই চাচা, সেই ফিরুজ চাচাকে কিন্তু দেখতেন প্রায় সময় সে মাছ ধরতো এবং তাকে বিভিন্ন কোনো খালে, কখনো নদীতে, মানে সারা দিনে দু একবার সে কোনো না কোনো ভাবে তার চোখের সামনে পড়তই। আর যেহেতু তার অফিসটাও ছিল সেইখানেই, তবে অনেক সময় সে কিন্তু ঘুরতে বের হইতো, যেহেতু তার অফিসের কাজটা কিন্তু অত একটা প্রেশারের কাজ না, যার কারণে তিনি অনেক সময় ঘুরতে বের হইতেন। বেশিরভাগ সময় তিনি ঘুরতে বের হইতেন। আবার তার কাজটাও ছিল এরকম, সে ঘোরাঘুরির মধ্যেই পড়ে।
তো যাই হোক, তো সে কিন্তু অনেক সময় সেই ফিরোজ চাচাকে দেখতে পেতেন বিভিন্ন জায়গায় সে মাছ ধরত, কিন্তু সে সবসময় তাকে দেখে মানে অবাক হইতেন যে সে এমন একটা মানুষ, দুর্বল মানুষ, সে কিভাবে এত ভারী একটা জাল দিয়ে সে মাছ ধরে। মানে এগুলা সে অনেক ভাবতেন। আর এদিকে কিন্তু সেই যে চাচা, তার সাথে কিন্তু ওই ফিরোজ চাচার সাথে প্রথম দেখা হয়েছিল হাটের মধ্যে, এবং তাকে মানে কথায় কথায় জিজ্ঞেস করেন যে চাচা এই জালগুলা, ছিঁড়া জালগুলা নিয়ে আপনি কি করেন। যাই হোক, ওরকম মানে তার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। পরবর্তীতে তিনি আবার দেখেন যে সে যেই জায়গাটাতে থাকে তার আশেপাশে এই ফিরোজ চাচা থাকে। তো সেই সুবাদে তিনি মানে তার সম্পর্কে অনেক কিছুই জানেন, যে সে একা থাকে, তার স্ত্রী মারা গেছে কিছুদিন আগে, তার সম্পর্কে মানে সে বিস্তারিত অনেক কিছু জেনে যায়। আর এদিকে সে আবার সেই ফিরোজ চাচাকে বলে যে চাচা আমিও মাছ ধরা শিখতে চাই, কিভাবে জাল ফেলান বা কিভাবে কেমনে ধরে, মানে এগুলা মানে শেখার চেষ্টা করেন। তো সেই সুবাদে তিনি নিজেও একটা জাল কিনছিলেন, যে যেহেতু তিনি ওইখানে একা থাকেন, তার আরো যেটা কাজকর্ম করতো সহকারী ছিল তারাও থাকতো। তো সে চিন্তা করে যে মাঝে মধ্যে মাছ টাছ নিজেরাই ধরে খাইলাম, এই জন্য আর কি। আর মূলত ওই জায়গাটাতে সবাই কম বেশি মাছ ধরে, এজন্য তারও মানে শখ হইতো যে নিজে কখনো মাছ ধরার চেষ্টা করার জন্য। তো একদিন তিনি এক কাজ করেন, সন্ধ্যার সময় মাছ ধরতে বের হইয়া যান। মানে যেহেতু তিনি বাড়িতে একা, তো তার ভালো লাগতেছিল না, তো তিনি এই কাজ করেন। তো পরবর্তীতে তিনি যখন মানে মাছ ধরতে বের হয়ে যান, তিনি সেই মানে নদীর পাড় দিয়ে হাঁটতেছিলেন, তখন তার কাছে মানে হঠাৎ মনে হইতে থাকে যে না, আজকে মাছ ধরতে আসাটা ঠিক হয় নাই কোনোভাবে। আর ওইদিন ছিল আমাবস্যা রাত, খুবই অন্ধকার ছিল। তখন সে চিন্তা করে না, বের যেহেতু হইছি একটু মাছ ধরি। তবে আপনাদেরকে বলে রাখি যে ওই দিনটা ছিল বৃহস্পতিবার, এবং শুক্রবারে আর শনিবারে তার অফিসটা বন্ধ থাকে, যার কারণে তিনি মানে ঘুম নিয়ে তেমন একটা টেনশন করতেছিলেন না। তাই তিনি মাছ ধরার চেষ্টা করেন, কিন্তু সে তো পারে না। তো ওই নদীর পাড়ে হাঁটতে হাঁটতে হঠাৎ তার সাথে সেই ফিরোজ চাচার সাথে দেখা হয়, যে সেই চাচা যাকে তিনি দিনের বেলাও দেখছেন যে মাছ ধরতেছে, সে এই রাতের বেলাতেও মাছ ধরতেছে। মানে এইটা দেখে তিনি মূলত একটু অবাক হয়ে যান যে আরে কিভাবে সম্ভব, একটা মানুষ এত কাজ করে, এত মাছ ধরে, আবার জাল ঠিক করে সারাদিন বইসা বইসা। তো তিনি এক কাজ করেন, যেহেতু তার মানে আজকে মাছ ধরতে বের হওয়ার পরে তার কাছে আর মানে ইচ্ছা হইতাছে না যে মাছ ধরার জন্য। তো সেই সুবাদে তিনি দেখলেন যেহেতু ফিরোজ চাচা, তো তিনি চিন্তা করলেন যাক আমি তার সাথে সঙ্গ দিয়ে একটু ঘোরাঘুরি করি, মাছ ধরা লাগবে না, তার সাথে একটু সময় দিই। তো সে একটা পর্যায়ে তার কাছে যায়, তার কাছে যেয়ে তার সাথে কথাবার্তা বলে, এবং তাকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে যে মাছ ধরার ব্যাপারে, যে কিভাবে ধরতে হয় বা কিভাবে কি করতে হয়। তখন সেই ফিরোজ চাচা তার সাথে মানে বেশি কথা বলতে চান না। মানে তার একটা মানুষের থাকে না, যেমন সে কিন্তু অনেক মানে আকার ইঙ্গিতে বুঝাই দিচ্ছে যে সে কিন্তু বেশি কথা বলতে চাচ্ছে না, বা সে তার কাজটাকে মানে বেশি গুরুত্ব দিতেছে, এরকম অনেক সময় বোঝা যায়। ঠিক ওরকমই। তো ফিরোজ চাচা মানে দুই একটা কথা বলে মানে তার সাথে কথা শেষ করে দেয়। যেমন বলে যে আপনি মাছ ধরার সময় মানে ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে মাছ ধরবেন। আর মাছ ধরার সময় বেশি কথা বলবেন না, চুপচাপ মাছ ধরার চেষ্টা করবেন, তাহলে দেখবেন মাছ পাবেন। কিন্তু ওদিকে কিন্তু সে দেখতে পাচ্ছে না যে সে অনেক মাছ ধরতাছে এবং তার ব্যাগের মধ্যে রাখতাছে। তখন সেই ফিরোজ চাচা মানে তার সাথে সাথে হাঁটতাছে, এবং সে জাল মারতাছে, এবং জাল উঠানোর পরে জাল থেকে যে মাছগুলা, সেগুলা আবার তিনি ব্যাগের মধ্যে রাখতাছে। মানে এটা তার দেখতে খুব ভাল লাগতাছে। তাই সে তার সাথে সাথেই থাকতেছে, মানে তার সঙ্গ দিতেছে আর কি। তো এরকম করতে করতে তিনি এর মধ্যে আরেকটা জিনিস কিন্তু লক্ষ্য করেন, যে সেই ফিরোজ চাচাকে তিনি দেখছিলেন যে তার একটা সাইড কিন্তু মানে পোলিও রোগীর মতো, কিন্তু এখন তিনি মানে দেখতে পাচ্ছেন যে তার ওই সাইডটা মানে মনে হইতেছে পুরো স্বাভাবিক, মানে তিনি অসুস্থ না, তিনি সুস্থ একজন মানুষ। তবে এখানে বলে রাখা ভালো যে সেই আমাবস্যা রাতেও মানে কোনো একটা কারণে সে তাকে মানে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন।
তো যাই হোক, সে মানে ওইটা দেখতেছেন ঠিকই, কিন্তু তিনি ওরকম ভাবে চিন্তা করতে পারতেছিলেন না ওইটা নিয়ে, বা ওইটা তার মাথায় ওরকম ভাবে ক্যাচ করে নাই। তিনি দেখতেছিলেন ঠিকই। তো যাই হোক, যখন ভোর হবে এরকম একটা সময় সেই ফিরোজ চাচা তার কাছে আবার আসে। তখন বলতাছে যে, আপনি কি আমার সাথে যাবেন? তখন সেই চাচা বলে যে, হ্যাঁ যাব, আমি তো একা। পরে সে মানে তাকে ঠাট্টা করে বলে যে, চাচা আমি যাব ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু আজকে মাছ ভেজে খাওয়াবেন। তখন সেই চাচাও হাসতে হাসতে বলে যে, চলেন, আপনি কত মাছ খাবেন, খাইয়েন আপনি, আমি ভাইজা খাওয়াবো। এবং সেই চাচাও তাকে বলে যে, ঠিক আছে, চলেন। তো তার সাথে সে তাদের বাড়িতে যায়, এবং বাড়িতে যখন যান, উঠানে যখন গিয়ে দাঁড়ান, মানে তিনি একটা জিনিসে খুব অবাক হয়ে যান যে, তাদের পুরা বাড়িটা মানে মাছ ভাজার ঘ্রাণে মানে পুরা ভরে গেছে। আর আপনারা আরেকটা বিষয় কিন্তু জেনে থাকবেন যে, তাজা মাছ যেটা মানে যেটা সদ্য পুকুর থেকে বা নদী থেকে ধরে এনে ওইটাকে যদি কেটে-কুটে ভাজা হয়, ওইটার ঘ্রাণটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যায়। এটা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন বিষয়টা। তো সেই চাচা কিন্তু মানে এইটাই মানে ভাবতাছে যে, আসলে কে ভাজতাছে মাছ? কারণ তার জানা মতে যে এই চাচার স্ত্রী জীবিত নাই। সেই চাচা কিন্তু একাই থাকে সম্পূর্ণ। তাহলে কে ভাজে মাছটা? তো যাই হোক, এরকম সে অনেকক্ষণ ভাবতে থাকে। তবে তার কাছে মনে হইতাছে যে চুলার পাড়ে কেউ একজন বসে আছে। তো সে আইসা তাদের ওই ঘরের মধ্যে বারান্দা ছিল, বারান্দার কোনো বেড়া ছিল না। সেই বারান্দার মধ্যে বসে সেই ফিরোজ চাচা সারা রাত্রে যে মাছগুলা ধরছেন, ওই মাছগুলা মানে ঢেলে তারপরে ভাগ করতেছিলেন। বিভিন্ন প্রজাতির মাছ যে থাকে ওইগুলো আলাদা করতেছিলেন। তো এইটা চাচা কিন্তু বইসা দেখতেছিলেন। আর ওদিকে মাছ ভাজার ঘ্রাণটা কিন্তু আসতেছিল অনেক সুন্দর। কিন্তু তিনি বুঝতে পারতেছিলেন না যে আসলে কে মাছ ভাজে। তো তিনি ভাবেন যে হইতে পারে যে সে যেহেতু একা থাকে তাই বলে কি তার একবারে কেউ নাই? হয়তো কেউ না কেউ আসছে, ভাজতেছে। ঠিক সেই সময় হঠাৎ মানে ফিরোজ চাচা তার সামনে এসে দাঁড়ায়, এবং তাকে একটা মানে বড় প্লেটে ভাজা মাছ তাকে দেয়, এবং তাকে জিজ্ঞেস করে যে, আপনি কি মাছ খাবেন? এখানে যে সব ধরনের মাছ আছে, আপনার যেটাই ইচ্ছা আপনি বেছে ওইটাই খান। এখানে অনেক মাছ ভাজা আছে, আপনি খান, কোনো সমস্যা নেই। কিন্তু চাচা কিন্তু অবাক হয়ে যান যে, তিনি মানে সেই ফিরোজ চাচা যেই বড় থালাটা তার সামনে ধরে আছে, তার যেই চিকন হাত, যে পোলিও রোগীর মতো যেই হাতটা, ওই হাতটা দিয়ে সে তার সামনে প্লেটটা ধরে আছে। তো এইটা দেখে মানে তিনি অবাক হয়ে যান। মানে তিনি এখানে দেখতে পাচ্ছেন যে ফিরোজ চাচা মানে এক সাইড তার একদম দুর্বল। সে একটা প্লেট নিয়ে তার সামনে দাঁড়ায় আছে, এবং ঠিক তার পেছনে উঠানের মধ্যে বসে আরেকটা ফিরোজ চাচা যে কিনা মাছগুলা বাছতাছে। এইটা দেখে মানে তার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। এবং তিনি মাছ কি খাবেন? মানে তার কলিজা তো কেঁপে উঠতাছে। যে সে কোথায় এসে পড়লেন? মানে এটা তিনি ভাবতাছেন। এবং ওইখানে বসে মানে কত সময় সে পার করে ফেলছে এটা তার মানে মনে নাই। তার মনে হইতেছে যে দুপুর হয়ে গেছে। অথচ সেই সকালে সারা রাত্র পার করে যখন সকালে ফিরোজ চাচা সকালে বাড়িতে আসে, তখন তার সাথে তিনি বাড়িতে আসছেন। কিন্তু তার কাছে মনে হইতেছে যে দুপুর হয়ে গেছে অলরেডি। এবং তার সামনে মাছ ভাজা দেওয়া হয়। সে মাছ ভাজা কি খাবেন? মানে তার ভেতরটা মানে আতঙ্কিত হয়ে গেছে যে আসলে আমি এটা কি দেখতেছি? তখন যেই চাচাটা ছিলেন, ফিরোজ চাচা, তার সামনে যিনি মাছ দিছিলেন, সেই ফিরোজ চাচা, সুস্থ যেই চাচা ছিলেন, যার সাথে তিনি সারা রাত ছিলেন, তাকে মানে অর্ডার করতাছে। এই কাজটা করো, এটার পর ওইটা করো। এবং মাছগুলা বাছা শেষ হইলে পরে সে বসে পড়ে জাল ঠিক করতে। বসে সে জাল ঠিক করতে থাকে। যে কোন জালে কোন জায়গায় ডিফেক্ট আছে, কি সমস্যা আছে ওইটা ঠিক করার চেষ্টা করতে থাকে। তখন সে ফিরোজ চাচা মানে
তার কাঁধে হাত দিয়ে বলে যে, "বাবা, ভয় পাইয়েন না, ভয় পাওয়ার কিছু নাই। এটার পিছনে কাহিনী আছে। তো আমি আপনাকে বলব, সমস্যা নেই। আপনি ভয় পাইয়েন না, আপনি মাছ খান।" তখন সেই চাচার মনের মধ্যে একটু সাহস আসে। পরবর্তীতে সেই ফিরোজ চাচা তাকে বলতে শুরু করে যে আসলে আসল যে ঘটনাটা। তখন বলে যে, "আমি এইখানে বইসা জানতে পারছি যে তুমি ওর সাথে আছো এবং ও তোমার সাথে কথা বলে নাই বেশি। ও আমার ভয়ে তোমার সাথে কথা বলে নাই। এবং তুমি যে ওর কাছে মাছ খাইতে চাইছো, এটাও আমি এখান থেকে জানছি।" এবং পরবর্তীতে চাচা সেই ফিরোজ চাচার কাছ থেকে জানতে পারেন যে আসলে বাড়িতে যিনি ছিলেন ওইটাই হচ্ছে আসল চাচা, এবং তিনি যার সাথে সারা রাত্র মানে কাটাইছেন সে একজন পিচাস, এবং এই পিচাসটাকে সেই ফিরোজ চাচা বশ করেছিলেন এবং তাকে দিয়ে সমস্ত কাজ তিনি করান, এবং এই জন্যই তাকে বিভিন্ন সময় খালে বিলে নদীর পাড়ে দেখা যায় মাছ ধরতে। এটা তিনি ওই ফিরোজ চাচাই তাকে পাঠান মাছ ধরার জন্য, আর তাকে দিয়ে সবসময় তিনি কাজ করান। তার একটা ছেলে একটা মেয়ে আছে, তারা ঢাকায় থাকে তাদের চাচার কাছে, এবং ফিরোজ চাচার যিনি স্ত্রী ছিলেন তিনি মারা গেছেন কিছুদিন আগে। তখন ফিরোজ চাচা বলে যে এছাড়া আরো অনেক কিছু ঘটনা আছে যেগুলা তিনি মানে কারো কাছে কখনো শেয়ার করেন নাই। তিনি শুধুমাত্র তার স্ত্রীকেই কিছুটা শেয়ার করেছিলেন এবং বলেন যে যাকে আমি বলছিলাম সে মারা গেছে। মানে এই কথাটা বলার পরে সেই চাচা কিন্তু আরো ভয় পেয়ে যায় যে আসলে এরকম একটা ঘটনা যে যাকে বলবে সেই মারা যায়। এইজন্য মানে পরবর্তীতে তার এই ঘটনা শোনার মতো আর সাহস হয় নাই। তবে সে ঐদিন বুঝতে পারে যে ফিরোজ চাচার সম্পর্কে যে আসলে এত বড় একটা রহস্য এখানে লুকায়ে আছে। তো পরবর্তীতে তিনি তার মানে অফিসে চলে আসেন এবং সবসময় ভাবতে থাকেন যে আসলে এতদিন তিনি কাকে দেখছেন। কিন্তু তিনি কিন্তু এরপরে ওই ফিরোজ চাচাকে যেখানে দেখতেন তার কিন্তু মানে ভিতরটা ভয়ে কেঁপে উঠত। তো পরবর্তীতে মানে কয়েক বছর পরে তাকে ওই জায়গা থেকে মানে আবার আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়। পরবর্তীতে তিনি যখন মানে বাড়িতে আসেন এবং তার পরিবারের সাথে এই ঘটনাটা তিনি শেয়ার করেন। সো ভিউয়ার্স, আজকে এই ছিল ঘটনা, এবং ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।